ফজরের আজান পড়লে সুপ্রিয়া আমাকে ডেকে তুলে মসজিদে নামাজ পড়ার জন্য পাঠালো। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় চলে আসলাম। এসে দেখি সুপ্রিয়া ঘরে নাই, তাই তাকে আর না খুঁজে বাসার ছাদে চলে গেলাম। অনেকক্ষণ থাকার পর বাসার ভিতরে চলে আসলাম। এসে দেখি টেবিলে অনেক রকমের নাস্তা সাজিয়ে রাখা আছে। কিছুক্ষণের মধ্যে সবাই ডাইনিং টেবিলে এসে খেতে বসলো। সুপ্রিয়া আমার পাশে বসলো, ভাইয়া ভাবি একসাথে, আব্বা আর তৃপ্তি একসাথে, এবং সবাই নাস্তা দিচ্ছে। আজকে নাস্তার স্বাদ অন্যরকম লাগছে, তাই মাকে জিজ্ঞেস করলাম, মা আজ নাস্তা কে বানিয়েছে? কেন বাবা, নাস্তা বুঝি ভালো হয় নাই? আরে না মা, আজকে নাস্তা কেন জানি অন্যদিনের তুলনায় অন্যরকম লাগছে, আর স্বাদও সুন্দর। বুঝি বুঝি, নিজের বউয়ে নাস্তা বানাইছে তাই এত প্রশংসা করা হচ্ছে। ভাবি আমি তো জানিই না কে বানাইছে নাস্তা, তাহলে এমন খোঁটা মেরে কথা বলো কেন? খাওয়ার সময় কথা বলতে নেই। আজ সবার জন্য নাস্তা বানিয়েছে আমার মেজো মেয়ে সুপ্রিয়া, বুঝলি? তাই তো বলি, সকাল সকাল সুপ্রিয়াকে কেন রুমে দেখলাম না, তার মানে আজকে সে নাস্তা বানিয়েছে। তাই তো ভাবি আমাকে এভাবে বলল। দেবরজি, এত কি ভাবো, তাড়াতাড়ি নাস্তা শেষ করো, তোমার জন্য খুশির খবর আছে। খালি মুখে খুশির খবর বলতে নেই, আগে ও গিয়ে সবার জন্য মিষ্টি নিয়ে আসুক। কি এমন খুশির খবর যার জন্য মিষ্টি নিয়ে আসা লাগবে? ছোট, আছে একটা খুশির সংবাদ। শামীমকে আর কষ্ট করে মিষ্টি নিয়ে আসতে হবে না, আমি নিয়ে এসেছি আগেই। তারপর সবার নাস্তা করা শেষ হলে সুপ্রিয়া সবকিছু পরিষ্কার করতে লাগলো। তাকে দেখে মনেই হচ্ছে না তার সাথে গতকালকে আমার বিয়ে হয়েছে। নিজের বাড়িতে একটা মেয়ে যেমন কাজ করে ঠিক সেইভাবে কাজ করছে সুপ্রিয়া। একদিনের ভিতরে সবাইকে কেমন আপন করে নিয়েছে। কি ভাবি বলো, কি খুশির সংবাদ? আমি বলতে পারবো না, তোমার ভাইয়াকে বলো, আমার লজ্জা করছে। বারে, খুশির খবর দিতে আবার লজ্জা করে, তা তো আগে জানতাম না। ধ্যাত দেবরজি, তুমি দেখি কিছুই বুঝো না। যা, কি বললাম তার জন্য এত লজ্জা পেলে? ভাইয়া বলো না, কি খুশির খবর? কি হলো বড় ভাইয়া, বলো। আরে দাঁড়াও দাঁড়াও বলছি। শামীম তুই চাচ্চু, তৃপ্তি তুই ফুপি, আর আব্বা মা তোমরা দাদা আর দাদি হতে যাচ্ছ। ভাইয়ার কথা শুনে সবার মুখে হাসি রেখা ফুটে উঠল। এক এক করে সবাই ভাবির কাছে গেল, আমিও গেলাম। ধন্যবাদ ভাবি, এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য। তোমার বাড়িতে কি জানিয়েছো? এখনো জানাইনি, পরে জানাবো। এখন থেকে বড় বৌমার ছুটি, সে আজ থেকে কোনো কাজ করবে না। এখন থেকে তৃপ্তি সব কাজ করবে। মা, আমিও তো আছি, আজ থেকে বড় ভাবির সব কাজ আমি করব। মাঝে মাঝে তৃপ্তি আমাকে সাহায্য করলে হবে। তোমার তো পড়াশোনা এখনো বাকি ছোট বউ, কাজ করলে পড়বে কি করে? আমি বুঝি নিজের বাড়িতে কাজ করি নাই, পড়াশোনা করা অবস্থায়? ধন্যবাদ ভাবি, আমাকে বাঁচালে। না আম্মাজান, কোনো বাছাবাছি নাই। আমি এখনো তো সব কাজ করতে পারবো। বাবা অযথা শুধু সুপ্রিয়া আর তৃপ্তি কে বলছেন। কালকে এ বাড়ি সুপ্রিয়া আসলো, শামীম আর ওকে আলাদা সময় কাটানোর সুযোগ তো দিবেন, তা না হলে পরের বছরে ওদের কাছ থেকে নাতি নাতনি পাবেন কেমন করে? ভাবির এমন কথা শুনে আমি আর সুপ্রিয়া দুজনই লজ্জায় শেষ। আমি তো দৌড়ে বাহিরে বের হয়ে আসলাম, আর সুপ্রিয়া ঘরে গেল। এভাবে সবার সামনে কেউ এমন কথা বলে? আমি তো অন্য কারোর কাছে বলি নাই, আমার বাবা মা, ছোট ভাই আর ছোট বোনের সামনে বলেছি। 1000 বছর বেঁচে থাক মা, তোর মতো বউ সবার কপালে জোটে না। তুই আমার আদরের মেয়ে। বিকেলবেলা বাসায় গেলাম, গিয়ে দেখি বাসা ফাঁকা, মানে সবাই সবার ঘরে আছে এ সময়। তাই আমিও ঘরে গেলাম, কারণ তো বুঝতেই পারতেছেন, কাল থেকে বউটাকে কাছে পেলাম না। যাই, কি বলে শুনি। ঘরে গিয়ে দেখি বউ আমার ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখছে, আর মাথার চুল চিরুনি দিয়ে। বাহ, বউয়ের দেখে অনেক লম্বা চুল। আমার বউকে নিয়ে কেউ আরও খারাপ কিছু ভাবিয়েন না। তাই আমি তার পিছনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখার পরও সুপ্রিয়া উঠছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে দেখে সুপ্রিয়া নিজেই বলা শুরু করলো, আপনার জন্য এত সাজগোজ করছি আর আপনি কিছুই করছেন না। আমি তো মনে করেছি আপনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরবেন, তারপর আপনার বুকে আমাকে রাখবেন। বাহ, বউ দেখি রোমান্টিক।
আমি তো মনে করেছিলাম বউ আমার এত রোমান্টিক হবেই না, আজ দেখি তার উল্টো। আপনি এত রোমান্টিক হলেন কি করে? যেরকম করে আপনি নিজেকে অন্যের কাছ থেকে লুকিয়ে রাখেন, তাতে তো মনে করেছিলাম আপনি আনরোমান্টিক হবেন। আগে আমাকে আপনি বলা বন্ধ করুন। এখন থেকে তুমি করে বলবেন, আর আমি আপনাকে সম্মান করে আপনি বলবো। আর শোনেন, পর্দা করি, নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, তাই বলে নিজের স্বামীর সাথে রোমান্টিক হব না? কার কাছে হব? আর এটা বর্তমান যুগে সবাই হাতে হাতে স্মার্টফোন আছে, তাই বলে ভাবিয়েন না আমি মোবাইলে খারাপ কিছু দেখি বা শুনি। সত্যি বলতে স্কুল কলেজে যেতে দেখতাম আমার বান্ধবীদের ওদের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে, তখন মনে মনে স্থির করি প্রেম করলে বিয়ের পর নিজের স্বামীর সাথেই করব। সুযোগ যেহেতু পেয়ে গেছি, রাতের বাসর দিনে করি। আপনারা চোখ বন্ধ করুন প্লিজ। স্বামী স্ত্রীর পবিত্র মিলন হয়ে গেল, এটা হালাল। তারপর দুজনে গোসল সেরে নিলাম। সন্ধ্যায় ভাবি আর সুপ্রিয়া দুজনেই একসাথে রান্না করলো। রাতে খাওয়ার পর আমরা নিজেদের ঘরে চলে গেলাম। এই যে শোনেন না, আমাকে কোলে করে আপনাদের বাসার সাথে নিয়ে যাবেন? বউ আমার এত রোমান্টিক, তা আগে জানলে কখন নিয়ে যেতাম। সুপ্রিয়াকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। দুজনেই মন খুলে সেখানে কথা বলতে লাগলাম। তাকে একটা কথাই বারবার জিজ্ঞেস করেছি, সে কারো সাথে কখনো প্রেম ভালোবাসা করেছে কিনা। সে শুধু বলেছে সে কখনো প্রেম ভালোবাসা করে নাই, তার ছেলে একটা বেস্ট ফ্রেন্ড আছে। স্বামীর মধ্যে যে কথাগুলো হয় আমরা সেই কথাগুলোই বললাম। তারপর আবারও সুপ্রিয়াকে কোলে করে ঘরে নিয়ে আসলাম। তারপর যা হওয়ার তাই হলো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেখতে দেখতে 3 দিন চলে গেল। শ্বশুর বাড়ি থেকে বড় শালা নিতে এসেছে, তার সাথে আমরা চলে গেলাম। শ্বশুর বাড়িতে বড় শালার বউ, ছোট শালার বউ, চাচাতো শালার বউ, শালি সবার সাথে এসে খেলে ঘুরে ফিরে প্রায় 7 দিন চলে গেল। শ্বশুর বাড়ি থেকে আসার পর আবার আমার অফিসের ছুটি শেষ হলে নিয়মিত অফিসে আসা যাওয়া করতে লাগলাম। সুপ্রিয়া মাঝে মাঝে তার ভার্সিটি যায়, ক্লাস করে বাসার সব কাজ সে একাই করে, কাউকে কোনো কাজ করতে দেয় না সুপ্রিয়া। আব্বা আর মায়ের নিয়মিত ওষুধ খাওয়ানো, ভাবিকে দেখাশোনা, তৃপ্তিকে পাশে বসিয়ে পড়ানো, আমার সেবা যত্ন করা, মোট কথায় একদম পারফেক্ট বউ যাকে বলে। কাউকে কোনো কথা বলতে দেয় না। বউকে মাঝে মাঝে শ্বশুরবাড়ি রেখে আমি আবার নিয়ে আসি, তো এইভাবেই দিন চলছে। দেখতে দেখতে আমার বিয়ের আজ 7 মাস চলে গেল। অফিস থেকে বাসায় ফিরে ঘরে বসে বসে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ একটা অজানা আইডি থেকে 3টা মেসেজ আসলো। প্রথমে দেখতে না চাইলেও পরে মেসেজ দেখি ভিডিও দেওয়া। প্রথমে ভাবলাম হতে পারে ইসলামিক কোনো ভিডিও, তাই অতটা আগ্রহ দেখালাম। এদিকে সুপ্রিয়া নিচে আবার সবার কাজ করে দিতেছে, তাই ভাবলাম ততক্ষণ এই ভিডিওগুলো দেখি। প্রথম ভিডিওটা 3 মিনিটের। দেখি সুপ্রিয়া তার নিজের ঘরে শুয়ে আছে, একটা ছেলে এসে তার ঠোঁটে ঠোঁট মিলালো। আমি ভিডিওটা দেখে কিছুক্ষণের জন্য পুরা বরফ হয়ে গেলাম। তারপর পুরা ভিডিও দেখি সুপ্রিয়ার কোনো হেলদোল নাই। 3 মিনিটে কমপক্ষে 5 বার কিস করেছে। আমি ভালো করে শিওর হওয়ার জন্য সেই ভিডিওটা বারবার দেখতে থাকলাম। না, এটা তো সুপ্রিয়া। পরের ভিডিও দেখতে থাকি, এখানেও এটা সুপ্রিয়া, তাকে অন্য একটা ছেলে ধরে টানাটানি করতেছে, কিন্তু ছেলেটার মুখ দেখা যাচ্ছে না। শুধু বলছে তুমি তো বলেছিলে আজ আমাকে তোমার সাথে। ভিডিওটা 2 মিনিট 33 সেকেন্ডের। তখন সুপ্রিয়া বলছে তাহলে ভিডিওটা বন্ধ করেন আপনি আগে, আর কান্না করছে। পরে ভিডিওটা দেখি সুপ্রিয়ার গোসল করার, তবে তার শরীরে কাপড় ছিল, কিন্তু কাপড় থাকলে কি হবে, তার শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। গোসলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করা। আমি ভালো করে শিওর হওয়ার জন্য ভিডিওগুলো দেখতে লাগলাম, কারণ মানুষ তো এখন নতুন প্রযুক্তির সাথে জড়িত। যদি কেউ শয়তানি করে এসব করে, কিন্তু না, সবগুলো ভিডিও সুপ্রিয়ার ঘরের আর বাথরুমের। যেহেতু আমি সুপ্রিয়ার বাড়িতে অনেকবার গেছি এবং থেকেছি, সেহেতু চিনতে কোনো অসুবিধা হয় নাই। তবে ভিডিও দেখে মনে হচ্ছে আমার সাথে বিয়ে হওয়ার অনেক আগের এগুলো। আমি এসব ভিডিও দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তলে তলে এত কিছু করেছে আর আমি তার কিছুই জানি না। আমাকে এভাবে মিথ্যা কথা বলল সুপ্রিয়া। আমি তো তাকে কোনো মিথ্যা কথা বলি নাই, তাই তো বলি বিয়ের প্রথম দিনেই এত সবার সাথে ভাব কেন? আমি এসব ভাবছি
তখন সুপ্রিয়া ঘরে ঢুকে তার শাড়ির আঁচল দিয়ে আমার কপালে ঘাম মুছে দিয়ে বলছে, এই শীতের মধ্যেও এত ঘামছেন কেন? আপনি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছেন? আমি সুপ্রিয়াকে দূরে সরিয়ে দিয়ে নিজেও ওর কাছ থেকে দূরে গেলাম। আমার এমন আচরণ দেখে সুপ্রিয়া অবাক, তার কারণ আমি তাকে প্রতিদিন আমার কাছে টানি, আর আজ সেই আমি তাকে দূরে ঢেলে দিলাম। আর এই 7 মাসে তার সাথে কখনো গলা উঁচু করে কথা বলি নাই। আমি কোনো ভুল করেছি আপনার সাথে? বলুন না কি করেছি। তবুও দয়া করে এমন রাগীভাবে থাকবেন না, আমার ভয় করে। এত ন্যাকা না সেজে চুপচাপ ঘুমাও, আমার কিছু ভালো লাগছে না। আমার অপরাধ না জানা পর্যন্ত আমি ঘুমাবো না, আগে বলুন। ওই তুই আমাকে স্পর্শ করবি না, তোর স্পর্শের মাঝেও পাপ আছে, আমাকে একটু একা থাকতে দে। আপনি আমার স্বামী, একটা কেন 1000টা থাপ্পড় মারতে পারেন, তবুও কিছু বলবো না। তবুও দয়া করে বলুন কি অপরাধ আমার? তোর কোনো অপরাধ নাই, সব অপরাধ সব দোষ আমার, তোর মতো বাজারি মেয়েকে বিয়ে করে। আপনি আমাকে বাজারে মেয়ে বললেন? কি এমন অপরাধ করেছি যার কারণে আমাকে এত বড় অপবাদ দিলেন, এত বাজে বিহেভস করছেন? আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমাকে দয়া করে এমন অপবাদ দিবেন না। আপনি আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, তবুও এসব বলবেন না। আর বলুন না কি হয়েছে আপনার? আজ সকাল থেকে তো ভালোই ছিলেন, এখন কি হলো আপনার? তোর সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। আর কোনো কথা না বলে ঘর থেকে বাইরে বের হয়ে আসলাম। আমি জানি আজ সারা রাত সুপ্রিয়া ঘুমাতে পারবে না, কারণ সে প্রতিদিন আমার বুকে মাথা রেখে ঘুমায়। আমিও তো সুপ্রিয়াকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। মানলাম বিয়ের আগে সে ভুল করেছে, আমাকে তো বলতে পারত, নাকি আমাকে বিয়ে করার পরও তার সেই ভিডিওর প্রেমিকের সাথে গোপনে সম্পর্ক রেখেছে। সারা রাত রাস্তায় বসে বসে এসব ভেবেছি, ঘুমাতে পারি নাই। কোনো স্বামী তার সহধর্মিনীর এসব বাজে জিনিস মেনে নিতে পারবে না। সারা রাত রাস্তায় কাটিয়ে বাসায় এসে দেখি সুপ্রিয়া এখনও কান্না করতেছে। মনে হয় সেও রাতে ঘুমায়নি। তাকে কোনো কথা না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেলকুনিতে গিয়ে সিগারেট টানতে থাকলাম। আমাকে সিগারেট টানা দেখে সুপ্রিয়া রুমে না থেকে আমার কাছে চলে এসে সিগারেট ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনার যদি আমার উপর এত রাগ, অভিমান, দোষ থেকে থাকে তাহলে আমাকে ইচ্ছে মতো মারেন, তবুও দয়া করে এইসব জিনিস খাবেন না। আমি যেমন আপনাকে ইহকালে পেয়েছি, তেমনি আপনাকে পরকালেও চাই আমি। তুই কি আমাকে একটু শান্তি দিবি না? আমার কথা শুনে সুপ্রিয়া সেখানে কাঁদতে লাগলো। সে ভাবতে পারতেছে না তার কি এমন অপরাধ, কী বা সে করেছে যার কারণে আমি এসব করতেছি। তোমাকে একটা কথা কালকে থেকে বলতে চাই, কিন্তু বলতে পারলাম না, তাই এখন বলি, প্লিজ ঠান্ডাভাবে শোনো। তোকে আমার সহ্য হচ্ছে না, তুই যা এখান থেকে। আর তোর কোনো কথাই আমার ভালো লাগতেছে না, আমি এখন অফিসে যাব, সর। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। তোর হাতের কোনো কিছু খেতেও মন চাচ্ছে না, সর। সুপ্রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ 2 দিন থেকে ওর সাথে কোনো কথা ঠিকভাবে বলি না। হঠাৎ করে সুপ্রিয়ার বড় ভাই আমাকে তাদের বাসাতে ডাকলো। আমি গেলাম, গিয়ে শুনি তাদের আবার জমি জমা নিয়ে চাচাদের সাথে একটু মতবিরোধ চলছে। তাই আমাকে কষ্ট করে জমির কাগজ নিয়ে ভূমি অফিসে যেতে হবে। ভূমি অফিস থেকে এসে আমি যখন আমার বাসায় আসব, সেই সময় সুপ্রিয়াদের এলাকার কিছু ছেলে আমাকে তাদের কাছে ডেকে বলতে লাগলো, আরে ভাই, কাকে বিয়ে করলেন? একটু খোঁজ দিবেন না? আপনি কত ভালো একজন মানুষ, শেষে কিনা একটা 12 ভাতারিকে বিয়ে করলেন। আর একটাও সুপ্রিয়ার নামে বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, আর ভুলে যাব আপনারা আমার শ্বশুর এলাকার মানুষ। এসব বাজে কথা আমাকে বলে আমার ভালো চাচ্ছেন? ভাই, আগে সবটা তো শুনুন। আপনি যাকে বিয়ে করছেন সে এখনও তার সাথে ভার্সিটিতে পড়ে। একটা ছেলে নাম মাহমুদ, তাকে সে সবার সামনে বলে বেস্ট ফ্রেন্ড, এবং সে ছেলে তার বর্তমান বয়ফ্রেন্ড। এখানে এই যে রফিক, বাবলু, সোহান, এদের সাথেও তার সম্পর্ক ছিল এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল বেশ কয়েকবার। মাঝে মাঝে যে আপনার বউকে এখানে রেখে যান, সে সময় কিন্তু মাহমুদ আপনার শ্বশুরবাড়িতে খুব আসা যাওয়া করে, আর আপনার বউ তার সাথে ঘুরতে যায়। এমনকি তার সাথে বেশ কয়েকবার খারাপ অবস্থায় আমরা ধরেছিলাম। তাই তো এত তাড়াতাড়ি বিয়ে দিল আপনার সাথে।